এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকেও খুব আনন্দিত বোধ করছি। আমি যে দুই একটা বিষয় বলবো, এই দুই একটা বিষয় আসলে দুই একটা প্রশ্নের আমরা একটু ফিলোসফিক্যাল সমাধান খোঁজার চেষ্টা করব। আমি জানি অনেকক্ষণ ধরে বসে আছেন আপনারা, আপনাদের অনেকের ধৈর্যচ্যুতি ঘটে গেছে, তবুও একটু চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমরা পড়ি কেন আমরা পড়ালেখা করতে এসেছি, কেন আমাদের পড়তে হবে। আমাদের কিন্তু অনেক রকম মুখস্থ উত্তর আছে। মুখস্থ উত্তরগুলো হচ্ছে এরকম, যারা ধর্ম মানি, সে যে কোনো ধর্মই হোক না কেন, আমরা বলে থাকি যে ধর্ম বা জ্ঞান অর্জনের জন্য ধর্মের নির্দেশনা দেয়া আছে, সব ধর্মেই আছে। এটা হচ্ছে একটা কেতাবি কথা। আর কিছু আছে পারিবারিক এবং সামাজিক কথা। পারিবারিক এবং সামাজিক কথাটা কি? পারিবারিক কথাটা হচ্ছে যে তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এবং একই সঙ্গে ধর্মের প্রতি ন্যায়পরায়ণও থাকতে হবে। আর সমাজটা ঠিক একই রকম, যে আমাদের একটা ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায়পরায়ণতার সঙ্গে সঙ্গে একটা করে দেখানোর মতো কিছু একটা চাকরি বা কিছু একটা করতে হবে। চাকরি সম্ভবত মানে আমাদের সমাজে অন্তত ভ্যালু করে চাকরি। আর সেই চাকরিটা যদি সরকারি চাকরি হয়, তাহলে সেটা মনে করা হয় যে তার পড়ালেখাটা সার্থক হয়েছে। তো এই কথাটা কেন বললাম, কেন আমরা পড়ালেখা করি? কেননা এই বিশ্ববিদ্যালয়ের যে প্রসপেক্টাসটা আমি দেখলাম, সেখানে মিশন বলা আছে। যদিও এখানে অনেক ধর্মের লোক আছে, তবু আমি পার্টিকুলারলি যেহেতু ইসলামে ধর্মের লোক বেশি আছেন, সেটাকে রেফারেন্স করে বলি। সেটা হচ্ছে যে এই বুখারী শরীফের প্রথম হাদিসটা যেন কি, যে নিয়তের উপর আমল নির্ভর করে, তাই তো? আমরা অনেকেই জানি, এটা সবাই জানে, এবং কি যারা অন্য ধর্মের তারাও এটা জানে। এই নিয়তটাকে প্রকাশ করা হয়েছে ভিশন দিয়ে। এখানে বলে দেওয়া হচ্ছে যে আসলে আমরা ঠিক কেন এই বিশ্ববিদ্যালয়তে করেছি এবং আমরা আসলে কি ডেলিভারি দিতে চাই, এবং অভিভাবকরা সেটার উপর বিশ্বাস স্থাপন করেছে এবং আপনাদেরকে এখানে পাঠিয়েছে। এবং আপনাদের বলে রাখি, আপনাদের অভিভাবকরা আপনাদের কাছে যা চায় এবং আপনাদের সমাজ আপনাদের কাছে যা চায়, আপনারা কিন্তু আসলে হুবহু তা চান না, আবার অনেকে তার চেয়ে বেশি চায়। আপনাদের পরিবার এবং সমাজ কি চায় বা অভিভাবকরা কি চায়, সেটা কিন্তু আমি একটু আগে বললাম। আচ্ছা, এখন আমরা এখানে কিন্তু আলটিমেটলি যে কাজটা করতে এসেছি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে এসেছি, এবং আলটিমেটলি যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে একটা কাগজ। আমাদেরকে অ্যাওয়ার্ড করা হবে একটা ডিগ্রি দিয়ে। কিন্তু এই ডিগ্রিটা দিয়ে আসলে আমাদের এই পারপাসটা সার্ভ হবে কিনা, আমাদের নিয়তটাকে আসলে আমরা ঠিক ফুলফিল করতে পারবো কিনা। তার মানে প্রথম ফিলোসফিক্যাল প্রশ্নটা হচ্ছে যে আমাদের নিয়তটাকে গড়বড় থাকলে সেটাকে আসলে স্ট্রেনথেনিং করতে হবে। সেই জায়গাটাতে আগে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে আমাদের নিয়তটা আসলে কি। তোমরা আজকে যারা আমি তুমি করেই বলে ফেলছি, কারণ অনেক 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 দিন আগে আমি এইরকম ওরিয়েন্টেশন প্রোগ্রামে বসেছিলাম। সেটা গুনতে গেলেও অনেকের জন্ম ডবল পার হয়ে যাবে, বয়স পার হয়ে যাবে। তো যে কথাটা বলছিলাম, যে আজকের দিনটাতে কিন্তু সেই নিয়াত বা ভিশনটাকে রিকনস্ট্রাক্ট করার কিন্তু একটা সুযোগ আজকে আছে। আচ্ছা, এই জায়গায় আবার পরে ফিরে আসবো। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, মূলত ছাত্রীদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা একটা কবিতা পড়ে এসেছি, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। সেখানে বলা হচ্ছে যে সময়টা একটা ক্যারাভ্যানে চলে এবং সে সময়ে সময়ে বিভিন্ন জায়গায় থামে। কখনো সে রোমে থেমেছিল, কখনো সে গ্রিসে থেমেছিল, তারপরে সে মধ্যপ্রাচ্যে আরব দেশে থেমেছিল, ইরাকে এসেছিল, এবং আপনারা এখন জানেন সেটা
ইউরোপ আমেরিকায়, বিশেষ করে আমেরিকার ইউএসএ যাকে বলি, এখন ক্যারাভেনটাও ওখানে আছে। ফলে আমাদের সমস্ত বিদ্যা বুদ্ধিগুলো ওই ক্যারাভেনটা বহন করছে ওই জায়গায়, অর্থাৎ সভ্যতাকে তারা সেখানে বহন করছে। আমরা কিন্তু সভ্যতার উচ্ছিষ্ট ভোগী, আমরা মোটো শ্রমিকও না, এই সভ্যতা আমরা গড়িও নি, সভ্যতার যে উচ্ছিষ্ট সেটা আমরা ভোগ করি। আচ্ছা, এটা হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। আপনারা যে আজকে এই যে নারীদের এখানে উপস্থিত দেখতে পাচ্ছি, ছাত্রী হিসাবে এসেছেন, এটা কি সেই কারণে এসেছেন যে এখানকার একদল লোক চিন্তা করেছিল যে নারীদের শিক্ষা হওয়া দরকার, ধর্মে বলা আছে সেই জন্য? এটা কিন্তু আসলে মোটেও সেভাবে ঘটেনি। কেন ঘটেনি, কিভাবে প্রমাণটা আসে? প্রমাণটা হচ্ছে সেই যে ক্যারাভেনটা যেখানে আছে ইউরোপ এবং আমেরিকার উন্নত দেশগুলোতে, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দেখলো যে শুধু পুরুষ দিয়ে এই সমাজটাকে গড়া যায় না, কেন যুদ্ধে অনেকে মরে গেছে, এখন নারীদেরকেও এগিয়ে আসতে হবে। তখন আপনারা জেনে অবাক হয়ে যাবে, 100 বছর আগে ওইসব উন্নত দেশে নারীদের কোনো ভোটাধিকার ছিল না, নারীদের শিক্ষা দিতে হবে এই চিন্তাটাও তারা করতো না। অর্থনৈতিক প্রয়োজনে তারা প্রথম চিন্তা করলো, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যে আমাদের সভ্যতাকে, আমাদের শিল্প কারখানাগুলোকে চালাতে হলে নারীদের দরকার, আর নারীদেরকে শুধু এনে ঢুকালেই হবে কাজে, তাতে শিক্ষা দিতে হবে। এবং তাদের দেখা দেখি আমরা শিখলাম যে আমাদের নারীগুলোকেও শিক্ষা দিতে হবে। আমরা যে নারীদেরকে ধর্মের কারণে শিক্ষা দিচ্ছি না, সেটার আরেকটা প্রমাণ হচ্ছে আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে এখন মনে হয় 2-1টা অভিজাত এলাকায় হয়েছে, নারীদের জন্য কিন্তু নামাজের কোনো স্থানই নেই। অথচ আপনারা দেখেন যে যখন ইসলামের প্রতিষ্ঠা লগ্নে, সূচনা লগ্নে স্বর্ণ যুগটা ছিল, তখন কিন্তু নারীরাও যুদ্ধের মতো কাজ করেছে, যুদ্ধ অংশগ্রহণ করেছে। আমরা কি সেই অবস্থায় আছি? নেই। তার মানে আমরা কিন্তু আমাদের শরীরের অর্ধেককে পক্ষাঘাত কষ্ট করে রেখেছি এবং দাবি করছি যে আমরা খুব সুস্থভাবে চলছি। ফলে আপনারা আজকে এখানে যে এসে পড়ার সুযোগ পাচ্ছেন, তার পিছনে যে আমাদের ধর্মীয় বোধ কাজ করছে, আমরা যে ধর্মের তাড়নায় আপনাদেরকে শিক্ষিত করতে এসেছি, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু এত বড় যে কথাটা বললাম, এই কথাটা বলার কারণ হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম, যে আপনারা এই মনোভাবটা আমাদেরকে ভেঙে ফেলেন, আপনারা দেখিয়ে দেন। আপনাদেরকে কখনো জায়গা কেউ ছেড়ে দেবে না, জায়গাটা আসলে ছিনিয়ে নিতে হবে। কিভাবে ছিনিয়ে নিতে হবে? ছিনিয়ে নিতে হবে আসলে আপনাদের দক্ষতা, যোগ্যতা এবং জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। আমরা কিন্তু এখানে কয়েকবার উচ্চারণ করেছি, পোশাক ঠিক থাকতে হবে। এটা কিন্তু আসলে হুঁশিয়ারি। আমি বলছি না যে পোশাক ঠিক থাকতে হবে না, মার্জিত পোশাক একেবারে কি বলবো, সিনেটের মধ্যেও কাম্য, যেখানে যারা ওইভাবে ধর্মটাকে চর্চা করে না। কিন্তু কথা হচ্ছে, আমরা এই কথাটা বলি ভয়ে, যে আমাদেরকে কেউ শাসন করেন সমাজের বাইরে থেকে, যারা চায় যে নারীরা বেড়ে না উঠুক। আমরা ভয়ে থাকি, আপনারা যদি পোশাকটাকে লঙ্ঘন করে তাহলে আমাদেরকে বলবে তোমরা এদেরকে নষ্ট করার জন্য নিয়েছ। ফলে নিজেকে স্যাক্রিফাইস করতে হলে ওই সমাজের ওই নিয়মগুলোকে কিন্তু খুব সম্মান এবং শ্রদ্ধা করে খুব সতর্কভাবে অনুসরণ করতে হবে। আসলে আজকে অত্যন্ত একটা গৌরবের দিন এবং ঐতিহাসিক দিন বলবো তোমাদের জীবনে, যে কলেজ জীবন গণ্ডি পেরিয়ে আজকে তোমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ে আসছো যেটা একটা ওয়ান অফ দ্য টপ গ্রেড ইউনিভার্সিটি ইন দিস কান্ট্রি। আউট অফ 125 ইউনিভার্সিটিস ইটস র্যাঙ্কড উইদিন টাইম, এবং তোমরা এরকম একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো, জন্য আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি তোমরা গর্বিত, যেখানে কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি শেখানো হয়। এইখানে আসলে আসতে পারাটা অনেক, তোমরা চড়াই উতরে পার হয়ে আসছো পরীক্ষা দিয়ে। এখন তোমাদের কর্তব্য কি? কিছুক্ষণ আগে
আমাদের সম্মানিত বিভাগ কমিশনার সাহেব বলে গেছেন, জ্ঞানের কারাবান যেখানে গিয়ে থেমে যায় সেখানে আর লেখাপড়ার ইনভেস্টমেন্ট হয় না, সেখানে জ্ঞান চর্চা হয় না, সেখানে আবিষ্কার হয় না, সেখানে উৎপাদন হয় না, সেখানে জ্ঞান স্থবির হয়ে যায়, সেখানে মানুষ আর উন্নতি করতে পারে না। আজকে জ্ঞানের কারাবান যাদের হাতে রয়েছে, ইউরোপ আমেরিকা, তারা বিশ্বকে চমক লাগাই দিচ্ছে নতুন নতুন নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে মানব কল্যাণে। কিন্তু আমরা সব ভোগ করছি, কিন্তু আমরা কিছু দিতে পারতেছি না। তাই আজকে বিশ্ববিদ্যালয়গুলো যদি জ্ঞান চর্চার কেন্দ্র হয় এবং ইনভেস্টমেন্ট হয়, তাহলে কেবল সম্ভব আমরা আবার পুনরায় সে জ্ঞানের জগতে ফিরে যাওয়া। সেই জন্য পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, যাকে জ্ঞান দান করা হয়েছে তাকে অশেষ কল্যাণ দান করা হয়েছে। সুতরাং যার জ্ঞান নেই তার কোনো কল্যাণও নেই। সুতরাং জ্ঞান হলো কল্যাণ পাওয়ার একমাত্র উপায়। আজকে বিশ্বব্যাপী চোখ বুলালে দেখা যাবে আজকে কিছু সংখ্যক ইসরায়েলি, আপনারা জানেন যে কিভাবে আমাদেরকে ধ্বংস করতেছে সেই গাজাকে এবং ফিলিস্তিনকে এবং সারা বিভিন্ন মুসলিম এলাকা দখল করে তারা পায়খানা করতেছে। কিভাবে? অল্প সংখ্যক মাত্র 75 লাখ, 1 কোটিও না। তারা জ্ঞানের চর্চা করে বিদায় তারা নোবেল প্রাইজ পেয়ে যায় প্রতি বছর অনেকগুলো। কিন্তু আমরা এত কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা কিন্তু নোবেল প্রাইজ পাই না জ্ঞান চর্চা না করার কারণে। তাই জ্ঞান চর্চা করতে হবে আমাদেরকে দৃঢ়ভাবে। এই জ্ঞান চর্চার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার সময়। সময়টা হলো আমার একটা মূলধন, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সবার জন্য ইকুয়াল, ধনী গরিব কারোর জন্য 24 ঘন্টার বেশিও না কমও না। কিন্তু আমরা সময়কে কি কাজে লাগাতে পারি? জীবনটা হলো একটা খাতার মতো, প্রতিটা দিন হলো একটা পাতার মতো। প্রতিটি পাতায় আপনাকে লিখতে হবে প্রতিদিন, প্রতিক্ষণে। যদি না লিখেন, আপনি যখন খাতাটা বন্ধ করবেন, 1 বছরের খাতা 365 ডেজ, দেখবেন যে অনেকগুলো পাতা সাদা, কোনো লেখা নাই। যেই কয়টা পাতা লেখা আছে সেই কয়টাই আপনার ওই বছরের মূলধন। তাহলে এইভাবে একটা খাতা খালি রেখে আপনি কী করে আশা করেন যে জীবনটাকে গড়বেন? তাই প্রতিটি কাজের জন্য একটা সময় দিতে হবে, প্রতিটা সময়ের জন্য একটা কাজ দিতে হবে। তাহলে কেবল উতরে যাওয়া সম্ভব, টার্গেট নিয়ে যাওয়া সম্ভব। যেমন আজকের এই দিনটা আমরা অনেক আগেই পরিকল্পনা করেছিলাম এবং আজকে আমাদের জালের দিনটা ধরা পড়েছে। সম্মানিত প্রধান অতিথিকে আমি আজ থেকে প্রায় 3-4 সপ্তাহ আগেই দাওয়াত দিয়েছিলাম, উনি দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আজকে দাওয়াত দিয়ে উনি হয়তো হাসতেন, আসতেন না। কিন্তু পূর্বনের দাওয়াতেই উনার প্রোগ্রাম উনি সঠিকভাবে ঠিক করে উনি এখানে আসতে পেরেছেন। ঠিক তোমাদের জীবনে আজকে যেখানে ঢুকেছো প্রথম সেমিস্টারে, যদি এখন থেকে প্রতিটা পাতা তোমরা সময়কে বরাদ্দ দিয়ে রুটিন করে এগিয়ে না যাও, তাহলে দেখতে দেখতে তোমাদের সেই 8 সেমিস্টার শেষ হয়ে যাবে, দেখবা যে এখানে কিছু অর্জন হয় নাই। সুতরাং ইউ হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট ইউর টাইম। টাইম হলো এমন একটা জিনিস যে এক বস্তা তুলার মতো। যদি তুমি তুলোকে সঙ্গে পাক দাও, সুতা হবে। সুতাকে যখন মিশিয়ে লাগাবে কাপড় হবে। আজকে তোমরা এখানে সেই কাপড় দিয়ে এসেছো, কিন্তু সেই তুলার বস্তাকে যদি আমি পাক না দিই, কি হবে? বাতাসে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে নিয়ে যাবে। সুতরাং সময় সেরকম, যদি সেটাকে বন্ধ করা না হয় কাজ দিয়ে, তাহলে আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, আমার সময় কোনো কাজে আসবে না। আরেকটা আমি এক্সাম্পল বলি, সময় হলো এক খণ্ড বরফের মতো। বরফ খণ্ড যখন তুমি আনবে কি জন্য? 1 গ্লাস পানি ঠান্ডা করার জন্য খাবে, কিন্তু তুমি সেদিকে খেয়াল না করে একটা প্লেটের উপর বরফটা রেখে দিলে। কিছুক্ষণ পর তুমি দেখবে যে বরফ নাই। কিন্তু বরফ গেল কই? বরফ গলে গেছে। কার সময়ে তাকে তুমি কাজে লাগাও নাই। যদি সময়ে 1 গ্লাস পানিতে ঢেলে দিতে, এই বরফটা ছেড়ে দিতে, তাহলে পানি ঠান্ডা হয়ে যেত, কিন্তু তা করো নাই। অর্থাৎ তাকে তুমি সময় মতো ব্যবহার করো নাই। প্রত্যেকটা কাজ এরকম যদি সময় মতো আমি ব্যবহার না করি, তাহলে কি হবে? এটা গলে যাবে, আমার খাতায় 0 হয়ে যাবে। এই হিসাবে আমাদের আরেকটা এক্সাম্পল দিই, সময় হলো তলোয়ারের মতো। তলোয়ার তোমাকে কাটবে অথবা তুমি তলোয়ারকে দিয়ে কাজ করবে। যদি তুমি তলোয়ারকে দিয়ে কাজ না করো, তাহলে সে তোমাকে খেটে দিবে। কীভাবে কাটবে? অনুশোচনা এবং তোমার আত্মতৃপ্তি আসবে না, সময় শেষ হয়ে গেলো, তোমার কোনো কাজ হয় নাই। আর যদি তুমি কাজ দিয়ে এই তলোয়ারকে কাজ দাও, তাহলে সে কাটবে, তোমার যত উপযুক্ত তুমি ব্যবহার করতে পারবে। তাই সময়কে রুটিন করতে আমরা এগিয়ে যাই, তাহলে কেবল সম্ভব জীবনকে গড়া, জীবনকে প্রতিষ্ঠিত করা, মানব জীবনে কিছু দান করা এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। এই জ্ঞান অর্জনের জন্য এখানে এসেছো, এখানে জ্ঞানের ফলগুলো দ্বারা বই যাবে। এখানে বিভিন্ন ফ্যাকাল্টিতে শিক্ষকবৃন্দ আছেন, তারা অত্যন্ত দক্ষ, যে কোনো প্রয়োজনে তোমরা তাদের সাহায্য পাবে এবং তোমরা এগিয়ে যাবে। সুতরাং এই সম্মেলনবর্তিতা হিসাবে যদি তুমি এগিয়ে যাও, তাহলে কেবল সম্ভব জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আর তোমাদের হাতে রয়েছে যে সিলেবাস, সেই সিলেবাস
অনুযায়ী তোমাদের চলতে হবে। কোনো অসুবিধা হলে তোমরা তোমাদের যারা শিক্ষকবৃন্দ আছেন, তোমাদের বিভাগের স্যার আছেন, ডিন আছেন, আমাদের অফিস আছে, তোমরা যে কোনো সময় ওয়েলকাম টু কনসালটেশন উইথ আস। আমরা মহাদিরাজ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যার হাতে আমাদের জীবন মৃত্যুর বাগডোর, যার কাছে আজ ও কাল আমাদের সকলকে ফিরে যেতে হবে। আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করে এই বিশ্ববিদ্যালয়ে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ে বোর্ড অফ ট্রাস্টিজের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তোমাদের পদভারে এই বিশ্ববিদ্যালয় মুখরিত হবে, গৌরবান্বিত হবে। তোমরা যে একটি অনন্য সিদ্ধান্ত গ্রহণ করেছ, বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে এই বিশ্ববিদ্যালয়কে চয়েস করেছ তোমাদের উচ্চ শিক্ষার জন্যে। এই জন্যে আমি তোমাদের সকলকে শুরুতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আন্তর্জাতিক মণ্ডলে পরিচিতি হয়েছে ইতিমধ্যেই। এই বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে অবদান রেখেছে। এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আজকে অবদান রেখে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং সুখ্যাতিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছে। আজকে তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এসছো, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জ্ঞানভিত্তিক নৈতিকতাপূর্ণ একটি সমাজ আজকের এই সময়ে মানুষের অনেক বেশি ডিমান্ড। এই জ্ঞানভিত্তিক নৈতিকতাপূর্ণ সমাজের যোগ্য কারিগর হিসেবে তোমাদেরকেই গড়ে উঠতে হবে। আজকে বিশ্ব নেতৃত্বে আমরা নারীদেরকে দেখছি। আমাদের রেজিস্ট্রার মহোদয় বলেছেন, ছাত্রদের চেয়ে ছাত্রীদের রেজাল্ট অনেক ক্ষেত্রে ভালো। আমাদের একটি ভুল ধারণা আছে, ইসলামের কথা বললেই নারীদেরকে পিছিয়ে দেওয়ার দৃষ্টিভঙ্গির সামনে নিয়ে আসা হয়, অথচ নারীদের সবথেকে বেশি মর্যাদাবান করেছে ইসলাম। একটি কথা বিশ্লেষণ করলেই আমরা এর সত্যতা, বাস্তবতা, যৌক্তিকতা খুঁজে পাই। সেটি কি? সেটি হচ্ছে সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পদতলে। এই ওজনপূর্ণ কথাটি যদি সামনে রাখি, তাহলে নারীদেরকেই ইসলাম সবথেকে বেশি স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, আত্মমর্যাদায় গড়ে ওঠার জন্য অনুপ্রেরণা দিয়েছে। এই ক্যাম্পাসেও আমরা তোমাদেরকে সেভাবে গড়ে ওঠার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট এবং সমর্থন আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। আরেকটি কথা আমাদের মনে রাখা উচিত, জাগতিক এবং অহিলোক্ত জ্ঞানের সমন্বয়েই একজন মানুষের মনন গড়ে ওঠা উচিত। কোনো পণ্ডিত তার জ্ঞানকে পরিপূর্ণতা দিতে পারবে না আল কোরআনের জ্ঞান ছাড়া। কেননা সবথেকে নির্ভুল গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই বিজ্ঞানময় কোরআন আল্লাহর পক্ষ থেকে যে ওহী, আমাদের একাডেমিক জ্ঞানের সাথে যদি তার সংযুক্তি না ঘটে, তাহলে
যেই কোয়ালিটি আমি অর্জন করব, এটির সাথে যদি মোরালিটি সংযুক্ত না হয়, আল্লাহর দেয়া জ্ঞান যদি এর সাথে সমন্বয় না হয়, তাহলে ওই যোগ্যতা বিশ্ব সভ্যতাকে ধ্বংসের জন্য কাজে লাগে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা অটাম 2025 সেশনে ভর্তিকৃত প্রথম অধিবেশনের ছাত্রীবন্ধুদের নিয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1995 সালে মাত্র 3টি বিভাগ নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, আজকে সেই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় ফুলে ফলে সুশোভিত।